মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে। আমার অবস্থাও তেমন হতে লাগলো। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম, একটি গান আমার খুব প্রিয়, আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো যা দেখে আমার সব ভিজতে শুরু হলো। তারপর সে আলতো করে আমার পিছন দিক থেকে ডান কাঁধে হাত রাখলো। মাত্র 15 বছরের ছেলে আমাকে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। হ্যালো বন্ধুরা, আমি রোদেলা চৌধুরী। আমি দেখতে একেবারে খারাপ না। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বয়স 21 বছর। আমার বাবা মা গ্রামে থাকে। ঢাকায় আমি একটি ছাত্রী হোস্টেলে থাকি। আমার বাবা মা আমার পড়ালেখার খরচ চালাতে হিমশিম খায়। তাই বাধ্য হয়ে আমি একটি টিউশনি খুঁজি। আশেপাশে কোনো টিউশনি পাচ্ছিলাম না। তারপর একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, পড়াতে চাই। বিজ্ঞাপন দ্বারা একটি ফোন পেলাম। একজন বয়স্ক লোক বলল, আমার ছেলেকে পড়াতে পারবেন? 10ম শ্রেণীর ছাত্র। আমি বললাম, জি আঙ্কেল, পারবো। প্রথম দিন পড়াতে গিয়ে দেখি 10ম শ্রেণীর ছাত্র খুবই স্মার্ট, দেখতে শুনতেও বেশ ভালো, ব্যবহারও নম্র। তারপর তার মা বাবার সাথে কথা বলে প্রাইভেট পড়ানো শুরু করি। ছেলেটাকে যখন প্রথম দিন প্রাইভেট পড়াতে যাই, তখন হঠাৎ করে আমি চেয়ে দেখি ছেলেটি আর চোখে মাঝে মাঝে আমার দিকে চেয়ে থাকে। তার চাওয়ার মধ্যে অন্য রকম রহস্য বোঝা যায়। এইভাবে আমি আমার গতিতে প্রাইভেট পড়াতে থাকি। পড়াতে পড়াতে প্রায় 15 দিন এইভাবে চলে গেল। হঠাৎ একদিন তাকে প্রাইভেট পড়াতে গিয়ে দেখি বাসায় কেউ নেই। তারপর আমি জিজ্ঞেস করলাম, আঙ্কেল এবং আন্টি কোথায়? সে বলল তারা বেড়াতে গেছে, আসতে একটু দেরি হবে। বাসায় কেউ নেই, খালি বাসায় আমি আর আমার ছাত্র। মনের মধ্যে কিছুটা ভয় কাজ করছে। তাছাড়া খালি বাসা। আর ওদিকে আমার ছাত্রের লক্ষণও আজকে খুব একটা ভালো বুঝতেছি না। কেমন করে যেন আমার দিকে চেয়ে রইল। তারপর আমার ছাত্র বলল, ম্যাডাম, আমার খুব মাথা ব্যথা করছে, চা খাবেন? আপনি চা খেলে আপনার জন্য চা বানাবো। আমারও চা খাওয়া হলো। আমি বললাম, ঠিক আছে, চা খাওয়া যেতে পারে। আমার কথা শুনে ছাত্র খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চা বানিয়ে আনলো। আমি চাটা মুখে দিয়ে দেখলাম অনেক মজা হয়েছে। আমার ছাত্র যে এত সুন্দর করে চা বানাতে পারে তা আমি কখনো কল্পনা করতে পারিনি। তার হাতে চা খেয়ে তার প্রশংসা করতে লাগলাম। আমার প্রশংসা শুনে সে অনেক খুশি হলো। এইভাবে তাকে 3 মাস প্রাইভেট পড়ালাম। 3 মাস খুব ভালোই কাটলো। তারপর একদিন শখের বসে শাড়ি পরে ছায়ের বাসায় প্রাইভেট পড়াতে গেলাম। আমার ছাত্র আমাকে দেখে বলল, ওয়াও ম্যাডাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আপনার ব্যবহার, চেহারার সুন্দরতা, আখি যৌবন ভরা প্রেম বনলতার মতো চুল, সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমার সবটুকু ভালোবাসা আপনাকে নিবেদন করলাম। দয়া করে আপনি আমার ভালোবাসা গ্রহণ করুন। 10ম শ্রেণীতে পড়া ছাত্রের মুখে এত সুন্দর প্রেম নিবেদনের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। কখনো কল্পনাও করতে পারিনি যে সে আমাকে এত সুন্দর করে প্রেম নিবেদন করবে। কি করব তখন আমি বুঝতে পারছি না। সবকিছু ওলটপালট লাগছে। মনের ভিতরটা যেন ঝড় বয়ে যাচ্ছে। আমি এর আগে কখনো কারো প্রেমে পড়িনি তো, তাই কিছু বুঝতে পারিনি। তার কাছ থেকে এসব কথা শুনে কেমন জানি নিজের মধ্যে উতাল পাতাল হাওয়া বয়ে যাচ্ছে। জীবনের প্রথম কারো কাছ থেকে এমন রোমান্টিক কথা শুনে আমিও যেন উন্মাদ হয়ে যাই। তারপর সে বলল, ম্যাডাম, আপনি কি আমাকে ভালোবাসবেন? আপনি কি আমার ভালোবাসা গ্রহণ করবেন? আমার কাছে এমন ভাবে প্রেম নিবেদন করে বসলো। তখন আমি কি করব বুঝতে পারছি না। আমি বললাম, রাহুল, তুমি আমার ছাত্র। তাছাড়া তুমি আমার চাইতে বয়সে 10 বছরের ছোট হবে। আমার ছাত্র বলল, কেন, বড় হলে কি প্রেম করা যাবে না? বয়সে বড় হলে কি তাকে ভালোবাসা যায় না? আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি। আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। ম্যাডাম, আপনি আমার চাইতে বয়সে বড় হলেও আমার কোনো সমস্যা নাই। আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি আর পড়ব না। ছাত্রের এই মিনতি শুনে মনটা খারাপ হয়ে গেল। আর মনে মনে ভাবলাম, অনেক কষ্ট করে এই টিউশনটা পেলাম। যদি টিউশনিটা হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমি বাসা ভাড়া দিব কি করে, চলবো কেমন করে? মনের মধ্যে অনেক ভয় কাজ করতেছে। যদি এখন আমি তার প্রেম নিবেদন গ্রহণ না করি তাহলে হয়তোবা আমার টিউশনিটা বাদ হয়ে যাবে। তার বাবাকে উল্টা পাল্টা কিছু বোঝাবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে বাসায় চলে আসলাম।
বাসায় আসতেই রাহুল আমাকে ফোন দেয়, ম্যাডাম কেমন আছেন, বাসায় গেছেন, খাওয়া দাওয়া করছেন, কি খেয়েছেন? আমি বললাম হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? রাহুল বলল জি ম্যাডাম খেয়েছি। আগামীকালকে কোথাও ঘুরতে যেতে মন চাইছে, ম্যাডাম চলুন না কোথাও থেকে ঘুরে আসি, খুব ঘুরতে ইচ্ছা করছে। আমি বললাম কোথায় যাবে? বলল নন্দন পার্কে। আমি নন্দন পার্কের কথা শুনে অনেক খুশি হলাম, রাহুলের সাথে ঘুরতে যেতে রাজি হলাম। তারপর রাহুলকে নিয়ে নন্দন পার্কে ঘুরতে গেলাম। সেখানে অনেক কপতি হাত ধরে চলে, বসে বসে আড্ডা মারে। এসব দেখে আমিও ছাত্রের প্রতি আরো ইমোশনাল হয়ে পড়ি। সে আমাকে বিভিন্নভাবে তার প্রতি দুর্বল করার চেষ্টা করতে থাকে। এইভাবে অনেক আনন্দঘন মুহূর্তে এই দিনের সময় কাটলো। সেদিন আমি আর তাকে প্রাইভেট পড়াতে যাই নাই। পরের দিন আমি তাকে প্রাইভেট পড়াতে গেলাম। আমি তাকে মনোযোগ দিয়ে প্রাইভেট পড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি আমার টেবিলের নিচে আমার পায়ের উপর কারো পায়ে সুটসুটি। বুঝতে বাকি নেই সে যে আমার গুণধর ছাত্র। হঠাৎ পায়ের মধ্যে কোনো পুরুষের ছোঁয়া পেয়ে সমস্ত শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে হলো বিদ্যুৎ প্রবাহিত হতেছে। তার পায়ের নিপুণ কৌশল আমার আস্তে আস্তে উপরে উঠতে শুরু হলো। বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। হঠাৎ ছাত্রের মা চা নাস্তা নিয়ে এলো, পরিস্থিতি ও স্বাভাবিক হয়ে গেল। এইভাবে সেদিন আমি বেঁচে গেলাম। আর মনের মধ্যে সব সময় ভয় হতো, কখন জানি কি হয়। তারপর আরেকদিন রাহুলের বাবা মা 3 দিনের জন্য যশোর গেছে। তাদের কোনো এক আত্মীয় নাকি অসুস্থ, তাদেরকে দেখতে গেছে। রাহুলকে নিয়ে যায় নাই কারণ সামনে তার পরীক্ষা। এই 3 দিন আমার খুব ভয় ছিল। আর মনে মনে ভাবি রাহুল আমার জন্য যে পাগল, জানি না এই 3 দিন আমার সাথে কি করে। মনের মধ্যে আতঙ্ক নিয়ে তাকে প্রাইভেট পড়াতে যাই। পড়াতে বসলাম। আঙ্কেল বলে গেল রাহুলের সামনে পরীক্ষা, তাই প্রাইভেট একদিনও মিছ দেওয়া যাবে না। কি করব, বাধ্য হয়ে আমাকে প্রাইভেট পড়াতে যেতে হলো। রাহুলের আব্বা আম্মা যখন যশোর বেড়াতে চলে গেল, এর পরের দিনে আমি রাহুলের বাসায় তাকে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে যাই। কলিং বেল টিপ দিতে সে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে দেখতে পেলাম সমস্ত রুম কাঁচা ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, আর পুরোটা জুড়ে লেখা রাহুল প্লাজ রোদেলা। আমি অবাক হয়ে বললাম এসব কি? সে বলল এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকেও আপনাকে অনেক সুন্দর লাগছে। ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, দয়া করে আমার কথাটা রাখবেন। আমি বললাম বলো, রাখার মতো হলে রাখবো। তারপর সে বলল প্লিজ আমার কথাটা রাখবেন। মা বাবা 3 দিনের জন্য বেড়াতে গেছে। এই 3 দিন আমি শুধু আপনার সাথে গল্প করব। ম্যাডাম না করবেন না। এমন উদাস রিকোয়েস্ট আমি না করতে পারলাম না। আমি বললাম ঠিক আছে যাও, তোমার কথা রাখলাম। গল্প করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার ছাত্রের চোখ আমার বিশেষ জায়গায়। আমি তখন খুব লজ্জা পেয়ে যাই। লজ্জায় আমার নাক মুখ নীল হয়ে যায়। এই লোলুপ দৃষ্টি আমাকে উন্মাদ করে দিচ্ছে। কতক্ষণ নিজেকে ধরে রাখা যায়? মোমের পাশে আগুন জ্বালালে মোম কতক্ষণ শক্ত থাকতে পারে? ঠিক আমার অবস্থাও তেমন হতে লাগলো। আমি ধীরে ধীরে তার প্রতি আকৃষ্ট হতে শুরু করলাম। তারপর সে আমাকে বলে, ম্যাডাম একটি গান আমার খুব প্রিয়, আপনি গানটি শুনতে থাকুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসি। আমি বললাম আচ্ছা। গান শুনতে শুনতে হঠাৎ এমন একটি ভিডিও আমার সামনে এলো, যা দেখে আমার সব ভিজতে শুরু করলো। চরম পর্যায়ে আসতে শুরু হলো। বুঝতে পারছি না এখন আমি কি করব। এই ভিডিওটা দেখে আমার আবেগ শতগুণ বেড়ে গেল। সে আসতেই আমি ভিডিওটা বন্ধ করে ফেলি। সে চা নিয়ে এসে বলল, ম্যাডাম এই নিন আপনার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল চা। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে, মুখ দিয়ে দেখি। বাহ, অনেক সুন্দর বানিয়েছ, যার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সে বলল, ম্যাডাম শুধু কি ধন্যবাদ? আমি বললাম আর কি দিব, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। সে বলল, ম্যাডাম একটু ভেবে দেখুন, অনেক কিছুই আছে। সে ভিতর থেকে কি যেন আনতে গেছে, আর আমি চা খাচ্ছিলাম। হঠাৎ পিছন থেকে আমার কাঁধের উপর কারো হাতের ছোঁয়া অনুভব করি। হাতের ছোঁয়া পেয়ে আমার মনে হলো যেন সমস্ত শরীরে অনুভূতির ঝড় বইতে শুরু হলো। আমি পিছনে ফিরে দেখি আর কেউ নয়, সে আমারই গুণধর ছাত্র। তারপর সে আস্তে আস্তে তার হাতে এবং অন্যান্য পদ্ধতির বিভিন্ন কৌশল কাজে লাগাতে লাগলো। আমি তার কৌশল দেখে অবাক। মাত্র ক্লাস 10-এ পড়ে একটা ছেলে কি করে এত কৌশলে একটা মেয়েকে বশ করতে পারে, একটা মেয়েকে আবেগের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। অবশেষে তার কৌশলের কাছে আমি হার মানলাম। মাত্র ক্লাস 10-এ পড়া ছেলের কৌশলের কাছে আমি খুশি হয়ে যেন আমি আনন্দে ভাসতে শুরু করলাম। কি হয়ে গেল আমি বুঝতে পারলাম।
প্রায় 3 ঘন্টা বিনোদনের পরে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন আমার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। খুব কষ্ট করে আস্তে আস্তে বাসায় আসলাম। তারপর 3 দিন পর্যন্ত আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। আর মনে মনে ভাবলাম, এত ছোট একটি ছেলে কিভাবে এত কৌশল জানে। তার কৌশলের মায়ের পেঁচে আমি যেন লণ্ডভণ্ড হয়ে গেছি। অনেক কষ্ট করে প্রায় 1 সপ্তাহ পর আমি সুস্থ হই। সুস্থ হয়ে পরের দিন আবার টিউশনি পড়াতে যাই। সে আমাকে দেখে বলল, কি ম্যাডাম, কেমন দিলাম? সেদিন আমি লজ্জায় কথা বলি না, মুখ লাল হয়ে গেছে। তারপর সে আস্তে আস্তে আবার আমার সাথে এই রকম আচরণ করতে শুরু করে। আমি বাধ্য হয়ে তাকে দিতে হতো। মনে মনে ভাবতাম, নষ্ট যখন হয়েছি একজনের দ্বারাই হই, আর সে যেহেতু আমাকে নষ্ট করছে, সুতরাং তাকে আমি বিয়ে করব। এভাবে প্রায় 2 মাস পার হয়ে গেল। হঠাৎ আমার বমি বমি ভাব আসছে, বুঝতে পারছি না। হঠাৎ বমি, মনের ভেতর সন্দেহের তীর বিঁধল। জানি না আমার কি হয়েছে। মনের সন্দেহ দূর করতে টেস্ট করালাম। টেস্ট দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে খুব অসহায় মনে হলো। এখন আমি কি করব? বাধ্য হয়ে তার সাথে আমার এই ব্যাপারে কথা বলতে হবে। আমি আমার ছাত্রকে এসব বলার পর সে চুপ করে রইল। নিজেকে খুব অসহায় ভাবতে শুরু করলো। সেও বোকা হয়ে রইল, কোনো কথা বলল না। আমি বললাম, তুমি তোমার বাবা মার কাছে বিষয়টা শেয়ার করো, না হলে আমি মরে যাব। রাহুল ভয়ে ভয়ে তার মায়ের কাছে সব শেয়ার করলো। তার মা এসব কথা শুনে হতবাক হয়ে পড়ল। তারপর তার মা তার বাবার কাছেও বিষয়টা শেয়ার করলো। তার বাবা বলল, মেয়েটাকে ডেকে আনো আমার কাছে। অনেক কিছুর পর রাহুলের বাবা আমাকে ডেকে নিয়ে বলল, মা, আমার দুষ্টু ছেলেটাকে ক্ষমা করে দাও। তোমার সাথে যা করছে তা অন্যায় হয়েছে। তারপর রাহুলের বাবা কাজী ডেকে এনে রাহুল আর আমাকে বিয়ে পড়িয়ে দিল। কিছুদিন পর নিলয় আর আমার কোল আলোকিত করে একটি পুত্র সন্তান জন্ম নিল। এখন আমরা সন্তান এবং সংসার নিয়ে ব্যস্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর আপনারা যদি এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চান, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।